আজ আমি যে সময়ের গল্পের কথা বলছি, তখনও বাড়িতে বাড়িতে টেলিফোনের প্রচলন হয়নি। আর গ্রামগঞ্জে তো টেলিফোন বস্তুটির নামই কেউ কখনো শুনেছে কিনা সন্দেহ। তখন খবরের কাগজটুকুই যা ভরসা। তবে সেটা আবার আমার তত বেশি পড়া হয়ে উঠত না। আমি তখন কলকাতার মুখুজ্জদের বাড়িতে হিসেব নিকেশের দেখাশোনা করি। সেখানে একটা ছোট্ট ঘরে থাকি, খাওয়া দাওয়াও সেইখানে। বাড়ির সাথে চিঠিপত্রে যোগাযোগ হয়। বছরে 1 থেকে 2 বার বাড়িতে গিয়ে ঘুরে আসি। বাড়িতে বউ, মা, বাবা সবাই আছেন। বেশ কিছুদিন হলো তাদের কোনো চিঠি পাইনি, তাই বাড়ি যাচ্ছি সবার সাথে দেখা করতে। আজ সকাল থেকেই আকাশ কালো মেঘে আচ্ছন্ন, এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। তবে এখন বৃষ্টি হওয়াটা কিছু অস্বাভাবিক নয়, কারণ সময়টা বর্ষাকাল। আমাদের গ্রামের নাম দেউলিপুর। উড়িষ্যার একটা প্রত্যন্ত গ্রাম, যেখানে বিদ্যুৎবাতি বা যে কোনো আধুনিক প্রযুক্তির ছোঁয়া এখনও এসে পৌঁছায়নি। প্রথমে ট্রেনে, তারপর বাস সহযোগে যেতে হয়। বাস থেকে নেমে প্রায় 6 কিলোমিটারের মতো হাঁটলে আমাদের গ্রাম। বেলা দ্বিপ্রহরের সময় বাসটা আমাকে নামিয়ে দিয়ে কাদামাখা মেঠো পথের ওপর দিয়ে চলে গেল। আমি ছাতা মাথায় দিয়ে গাঁয়ের দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে গাঁয়ের কথা আমার মনে পড়তে লাগলো। প্রায় 8-9 মাস পরে আমি গাঁয়ে ফিরছি। সারাটা বছর শহরে থাকার ফলে গাঁয়ের এই কদিনের ছুটিটা বেশ ভালো লাগে আমার। ঘরের গরুর দুধ, নিজেদের ক্ষেতের রোয়া মোটা চালের ভাত, পুকুরের মাছ, আর দুবেলা দাওয়ায় বসে দক্ষিণের মৃদুমন্দ বাতাস সেবন করা, এ যেন এক স্বর্গীয় আস্বাদ। আমার মনে পড়তে লাগলো আমার বউ মৃন্ময়ীর কথা। কতদিন তাকে দেখিনি। হাঁটতে হাঁটতে শুনতে পেলাম অদূরে বাঁশ মনের মাথায় বাজ পড়ছে। একটানা বর্ষণের শব্দের মধ্যেও বর্ষা কোকিলের কুহু কুহু ডাক শোনা যাচ্ছে। বর্ষার অন্তিম পর্যায়ে এসে আকাশ যেন তার সমস্ত জল নিগড়ে ঢেলে দিচ্ছে এই বসুন্ধরার উপর। বেশ অনেকক্ষণ হেঁটে পৌঁছে গেলাম গাঁয়ের কাছাকাছি। গ্রামের শুরুতে বটতলায় বুড়োরা বসে আড্ডা মারে, কিন্তু আজ বৃষ্টির কারণেই হোক বা অন্য কোনো কারণে বটতলায় এবং তার আশেপাশে জায়গায় একটা লোক তো দূরের কথা, একটা কুকুর কিংবা বেড়াল কিছুর দেখা পেলাম না। ভাবলাম বৃষ্টির কারণেই হয়তো আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। বাড়ির সামনে এসে দেখলাম বাড়ির সামনের দেওয়ালগুলোতে শ্যাওলার আস্তরণ পড়ে সবুজ হয়ে আছে। পেছনের চালতা গাছটা আর হয়ে শুয়ে পড়েছে পাঁচিলের ওপর। মনে মনে ভাবলাম নিশ্চয়ই ঝড়ে গাছটা পড়ে গেছে। যাই হোক, বাড়ির মধ্যে ঢুকে উঁচু গলায় ডাকলাম, মা, ও মা, বাবা। কারোর কোনো সাড়া নেই। আবার ডাকলাম, মৃন্ময়ী, মৃন্ময়ী। কারোর সাড়া না পেয়ে বুঝলাম এমনটা আগেও হয়েছে অনেক সময়। সবাই মিলে ক্ষেতের কাজ দেখাশোনা করতে যায়, তাই হয়তো গেছে। আমি এগিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকলাম। ঢুকে দেখলাম ঘরেও সেই একই কাণ্ড। দেওয়ালে সবুজ পুরু শ্যাওলা ধরে আছে অনেক দূর পর্যন্ত। এরা কি ঘরদোর পরিষ্কার করেনি অনেকদিন? কে জানে। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। এতখানি পথ এসে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই আমি খাটের ওপর শুয়ে পড়লাম এবং শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার ঘুম ভাঙল বাবার কণ্ঠস্বরে, এতখানি পথ হেঁটে এসে বড় ক্লান্ত হয়ে গেছিস না রে বাবা? বৌমা রান্না চড়িয়েছে, খানিকক্ষণের মধ্যেই 2টো ভাত হয়ে যাবে। 2টি ভাত পেটে দিয়ে তারপরে শুবি। উঠে বসে ঘুম জড়ানো চোখে বাবাকে দেখলাম। সেসব হবে খন, তোমরা এখন কেমন আছো তাই বলো দেখি। তা বাবা, ভালোই আছে। একরকম তোর মাও ভালো আছে, বৌমা ভালো আছে। এক কথায় আমরা সবাই ভালো আছি।
তুই কেমন আছিস বল? আমি ভালো আছি। তোমার হাঁটুর ব্যথা কেমন আছে? হাঁটুর ব্যথা এখন আর নেই, একেবারে সেরে গেছে। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখি হাঁটুর ব্যথা একেবারে গায়েব। বাহ, এ তো সুখবর। তোর কাজকর্ম সব ঠিক চলছে তো? হ্যাঁ, সেসব ঠিকঠাকই চলছে। পেছনের চালতা গাছটা কবে ভেঙে গেল বাবা? এই কিছুদিন আগে ভেঙে গিয়েছে। তুই এবার হাত মুখ ধুয়ে নে। এই বলে বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি ঘুম জড়ানো চোখে জানলার দিকে তাকিয়ে দেখলাম এখনো একটানা অঝোর নয়নে বৃষ্টি হয়ে চলেছে। বাইরে বেরিয়ে দেখলাম বউ রান্না করছে, আমার দিকে পিছন ফিরে। কি গো, কেমন আছো? আমাকে তো ভুলেই গেছো। দেখলাম সে কোনো কথা বলল না। ভাবলাম হয়তো আমার উপর রাগ হয়েছে, এতদিন পরে বাড়ি এসেছি তাই। কি গো, কথা বলছো না যে? বড় রাগ হয়েছে বুঝি? তোমার জন্য কি এনেছি জানো? আচ্ছা, এখন না, পরে দেখাবো, দেখলে তোমার মন ভালো হয়ে যাবে। তাও সে কোনো কথার জবাব দিল না। বাইরে একটা হ্যারিকেন জ্বলছে, চারিদিকে সন্ধ্যার নিকষ কালো অন্ধকার নেমে এসেছে। আকাশের ওপর দিয়ে নীল বিদ্যুতের রেখা ছুটে যাচ্ছে। বাহ বাহ, তুমি যে আমার উপর ভয়ঙ্কর রেগে আছো দেখছি। ঠিক আছে, রাগ ভাঙাচ্ছি এখনই। এর প্রত্যুত্তরেও কোনো উত্তর পেলাম না। সামনে উনুন জ্বলছে, তার থেকে ফটফট করে কাঠের গাঁট ফাটার আওয়াজ হচ্ছে, আর তার সাথে কড়াইতে কিছু রান্নাও হচ্ছে। বইয়ের রাগ ভাঙানোর জন্য আমি তার কাছে এগিয়ে গেলাম। কিছুটা কাছে এগোতেই আমি অবাক বিস্ময়ে দেখলাম তার পা দুটো উনুনের মধ্যে ঢোকানো। পা দুটো পুড়েই আগুন জ্বলছে এবং সেই আগুনে রান্না হচ্ছে। এ দৃশ্য দেখে আমি 2 পা পিছিয়ে এলাম। আমি বললাম, হে কি, হে কি, হে তুমি কি করছো, কি করছো তুমি? কোনো উত্তর নেই, শুধু একটা খিলখিল করে হাসির শব্দ ভেসে আসছে সেই দিক থেকে। তখনই তার ঘাটটা পিছন দিকে ঘুরে গেল। এ দৃশ্য দেখে ভয়ে আমি বৃষ্টির মধ্যে উঠানে এসে দাঁড়ালাম। তখনও আমার ভয় পাওয়ার আরও বাকি ছিল। বাড়ির চালের উপর তাকিয়ে দেখলাম বাবা আর মা পা ঝুলিয়ে বসে আছে চাল থেকে। তাদের চোখ দুটো আগুনের ভাঁটার মতো জ্বলছে। বাবা এক ভয়ঙ্কর কর্কশ স্বরে বলে উঠল, এমনই ঝড় বৃষ্টি হচ্ছিল কদিন ধরে, তারপর আচমকা বন্যা আমাদের সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে গেল। সেই ভয়ঙ্কর বন্যা আমাদের মতো অনেক নিরীহ গ্রামবাসীর প্রাণ নিয়ে তবেই শান্ত হলো। সে কি ভয়ঙ্কর প্রলয়! এমন বন্যা আমি আগে কখনো দেখিনি। তোর দেখা পাওয়ার জন্যই সেই থেকে আমরা অপেক্ষা করে আছি। এমন সময় আমি আর দাঁড়িয়ে থাকতে না পেরে মাতালের মতো টলতে টলতে দৌড়তে লাগলাম গ্রামের বাইরের দিকে। দৌড়তে দৌড়তে আমি পেছন থেকে শুনতে পেলাম বাবা বলছে, বৌমা ভাত রান্না করেছে, দুটো গরম গরম খেয়ে যা। দাঁড়া, যাস না, যাস না। আমি সেই ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে একসময় মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। চেতনা ফিরল পরের দিন এক অচেনা জায়গায়। বাইরে তখন আর বৃষ্টি হচ্ছে না, পাখিদের কিচিমিচি ডাক ভেসে আসছে। আমার সামনে একটা অচেনা লোক বসেছিল। আমি উঠে বসতে, আস্তে আস্তে, এখন কেমন বোধ করছেন বলুন দেখি? ভালো। তবে আমি ছুটতে ছুটতে মাটিতে পড়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই।
তাহলে আমি এখানে এলাম কি করে? আমি একটা কাজে গিয়েছিলাম ওদিকে, ফেরার পথে আপনাকে মাটিতে পড়ে থাকতে দেখে আপনাকে তুলে নিয়ে আসি আমার বাড়ি। আপনি ওখানে কি জন্য গিয়েছিলেন তাই আমাকে বলুন দেখি। ওই গ্রামে যারা থাকতো তারা তো সবাই মারা গিয়েছে। আমার বাড়িও তো ওইখানেই। তারপর কালকের ঘটা সমস্ত ঘটনা আমি তার কাছে বর্ণনা করলাম। বড় বাঁচান বেঁচে গিয়েছেন আপনি। আজ মাস তিনেক আগে এক ভয়ঙ্কর বন্যায় 3-4খানা গ্রাম ভেসে গিয়ে প্রচুর মানুষ মারা যায়। কিন্তু কিন্তু সে খবর তো আমি জানতে পারিনি। তা জানবেন কি করে? আপনি তো বাইরে ছিলেন। আর খবর কাগজের কোন কোনায় খবর ছাপা হয়েছিল তা হয়তো আপনার চোখে পড়েনি। যেসব গ্রামবাসী পালিয়েছিল তারা পরে ফিরে এসে দেখলো পুরো গ্রাম শ্মশান হয়ে গিয়েছে। আমাদের গ্রামে বন্যার তেমন প্রকোপ দেখা দেয়নি। কলকাতায় ফিরে গিয়ে বাপ মা বউয়ের একটা শ্রাদ্ধের ব্যবস্থা করুন, তাতে ওদের আত্মার শান্তি পাবে। আমাদের গাঁয়েরও কিছু লোক দেখেছে সন্ধ্যের পর ওখানে কারা কথা কয়, চলাফেরা করে। তাই সন্ধ্যের পর ওদিকে কেউ যায় না, কেউ যায় না। এই পর্যন্ত বলে লোকটা একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আমি আর কখনো সে গ্রামে ফিরে যাইনি। যেখানে নিজের মানুষরা থাকে না, সেটাকে কি নিজের জায়গা বলা যায়? যে বাড়িতে নিজের কোনো লোকেরা থাকে না, সে বাড়িকে কি নিজের বাড়ি বলা যায়? সে দুঃখ এবং ভয় আমার মন থেকে কখনোই মুছে যায়নি। আজও তাদের কথা ভাবলে আমার মনটা বড় ব্যাকুল হয়ে ওঠে। ভয়ের থেকেও কষ্ট হয় বেশি। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।